হ্যালো অ্যাসপিরেন্টস, গুড মর্নিং সকলকে। এক্সাম রাইট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। কম্পিটিটিভ এক্সামের ম্যাথ নিয়ে স্টুডেন্টদের মধ্যে যে ভয় ধারণা থাকে এবং ম্যাথের জন্য যেসব স্টুডেন্টরা বা অ্যাসপিরেন্টসরা কম্পিটিটিভ এক্সামে বসতে ভয় পাচ্ছে, আজকের এই ভিডিও একদম সঠিক তাদের জন্যে। যে আজকের পর থেকে এই ভিডিও দেখলে ম্যাথ নিয়ে স্টুডেন্টদের মধ্যে আর কোনো ভয় থাকবে না, এইটুকুনি গ্যারান্টি আজকে আমি তোমাদের দিতে পারি। আমি হচ্ছি মানস কোনার, ইন্ডিয়ান রেলওয়েতে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে বিগত 6 বছর ধরে কর্মরত, এবং আমার গাইডেন্স ও সঠিক নির্দেশনা তোমাদেরকে নিয়ে যাবে সেই চরম লক্ষ্যে, এইটুকুনির গ্যারান্টি আমি একদম দিতে পারি। তাই তোমরা স্বপ্ন দেখো, পরিশ্রম করো এবং সফলতা তোমারই আসবে। অঙ্ক নিয়ে যে ভুল ধারণা আমাদের মধ্যে থেকে থাকে, এবং আমি যাদের সাথে কথা বলেছি এর আগে, যেসব বন্ধুরা বলো বা এক্সপিরিয়েন্স স্টুডেন্টসরা, তাদের মধ্যে একটা খুব কমন জিনিস থাকে যে অঙ্ক নিয়ে তাদের মধ্যে একটা ভুল ধারণা অল টাইম থেকে থাকে। সেটার প্রথম পয়েন্ট হলো, অঙ্ক কি খুব কঠিন? এটা কিন্তু একদমই নয়। ক্লাসে আমরা ছোটবেলা থেকেই অঙ্ক পড়ে এসেছি, এবং মাধ্যমিকের পর যারা সায়েন্স নিয়ে আর এগোয়নি তাদের ক্ষেত্রে হয়তো অঙ্কটা খুব একটা কঠিন মনে হয়, কিন্তু যারা হয়তো সায়েন্স নিয়ে অথবা ইঞ্জিনিয়ারিং পড়ে এগিয়ে গেছো, তাদের ক্ষেত্রে অঙ্ক বা ক্যালকুলেশন ব্যাপারটা একটু ইজি হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা অনেক সময় দেখে থাকি যে একটা কম্পিটিটিভ এক্সামে আর্টসের স্টুডেন্টের থেকে কিন্তু সায়েন্সের বা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা কিন্তু একটু বেশি এগিয়ে থাকে। ঠিক আছে, দ্বিতীয়ত হলো, অঙ্ক আমাদের জন্য নয়, এর জন্যও কিন্তু বহু ছেলেরা পিছিয়ে পড়ে। রিসেন্টলি আমার কয়েকজনের সাথে কথা হলো, তারা বলছে, দাদা আমরা তো কম্পিটিটিভ এক্সামে বসতে এই কারণেই ভয় পাচ্ছি যে অঙ্ক আমরা করতে পারবো না। বা তৃতীয় যে পয়েন্টটা লেখা আছে সেটা দেখো, অঙ্ক পড়তে অনেকটা সময় লাগে। এটা কিন্তু একদমই ভুল ধারণা। এই ধারণাগুলো কিন্তু তোমাদেরকে মাথা থেকে বার করতে হবে, যে অঙ্কের জন্য কিন্তু আমরা আজকে সরকারি চাকরির পরীক্ষা থেকে আমরা পিছিয়ে চলেছি। সমান সময়ে তোমরা দেখতে পাচ্ছ যে সরকারি চাকরির কিন্তু একটা রেস লেগে রয়েছে, যে সরকারি চাকরি ছাড়া কিন্তু আর কোনো যেন চাকরি হয় না। সরকারি চাকরি আমাদের একটা ফেসিলিটি দেয়, বাট সেই সরকারি চাকরি পেতেও কিন্তু একটু কঠিন রাস্তা দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হয়। সেটার নামই হলো কম্পিটিটিভ এক্সাম, যেখানে অঙ্ক একটা ভাইটাল রোল প্লে করে, এবং অঙ্ক হচ্ছে কিন্তু সব থেকে বেশি স্কোরিং সাবজেক্ট। এখানে যে লেখা আছে অঙ্ক থেকে নম্বর পাওয়া যায় না, এটা কিন্তু একদমই রং। কারণ একটা 100 নম্বরের পরীক্ষাতে অঙ্ক ম্যাথ কত নম্বর থাকে? ম্যাথ ম্যাক্সিমাম 50 নম্বরে থাকতে পারে। এই ম্যাথ হলো কিন্তু একদম স্কোরিং সাবজেক্ট। তুমি যদি সঠিক পদ্ধতিতে সঠিক গাইডেন্স নিয়ে অঙ্ক সঠিক করে এসো, ক্যালকুলেশন যদি রাইট হয়, তাহলে কিন্তু তোমরা মোটামুটি 50-এ 50 পেতে পারো। ঠিক আছে, আজকের পর থেকে বা এই ভিডিওটার দেখার পর আমি এইটুকুনি বলবো যে তোমরা অঙ্ক নিয়ে আর ভয় তোমরা পাবে না। অঙ্কটাকে তোমরা ভালোবাসতে পারবে এবং ফিল করতে পারবে। আমি কতগুলো পয়েন্টের মাধ্যমে তোমাদের এই জিনিসটা দেখাই, যেটা দেখলে তোমাদের এই ধারণাটা একদমই বুঝতে পারবে যে আমরা যখন অঙ্ক করে আসি তখন কিভাবে করে আসি। অঙ্ক আমরা করে আসি বেসিক মেথডে। আমরা ক্লাস 1 থেকে 10 অবধি যে অঙ্ক করে এসেছি, স্কুল লাইফের যে অঙ্ক করে এসেছি, সেটা কিন্তু একদম বেসিক মেথড। দ্বিতীয়ত হলো শর্টকাট মেথড, যেটা সরকারি চাকরির পরীক্ষার্থীরা এটা কিন্তু সবসময় বলে থাকে যে শর্টকাট মেথড ছাড়া কিন্তু পরীক্ষায় বসলে ভালো নাম্বার আসে না। তৃতীয়ত হলো কনসেপ্ট মেথড। আমার অঙ্কের যদি আমি কনসেপ্টটা না জানি, মানে আমি বেস জিনিসটা যদি না জানি, তাহলে অঙ্ক করা একটু কঠিন কি হয়ে ওঠে। আর চতুর্থ হলো ফর্মুলা বেস। আমি প্রত্যেকটা পয়েন্টই বুঝিয়ে দেবো, তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি 4টে পয়েন্ট লিখলাম, দেখো। প্রথমটা হলো বেসিক মেথড। আমি বলবো একটা পরীক্ষাতে, মানে আমি যে কোনো কিছু এখানে বলবো সেটা সব কিছুই হচ্ছে কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য কথা বলছি, স্কুল এক্সামের জন্য নয়।
বেসিক মেথডে অঙ্ক করা অর্থাৎ ক্যালকুলেশন করা এটা সম্পূর্ণ হলো সেফ। এতে তোমার ভুল হওয়ার চান্সটা কিন্তু সব থেকে কম থাকে। কনসেপ্ট দিয়ে যদি আমরা অঙ্ক করি বা কনসেপ্ট বুঝে যে যদি অঙ্ক করি সেটা হলো সেফ। ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক করতে হয় যেটা কিন্তু আমাদের হয়ে যায় কিন্তু টাইম সেভার। পরীক্ষায় তোমরা নিশ্চয়ই জানো যে সরকারি চাকরির পরীক্ষাতে টাইম একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সময়ের মধ্যে কিছু না করতে পারলে তোমার কাছে যে স্ক্রিন ওপেন থাকে বা তোমার কাছে যে খাতা থাকে সেটা কিন্তু সেখানেই শেষ হয়ে যায়। তো সময়ের মধ্যে তোমাকে এখানে এক্সামটা কমপ্লিট করতে হয় এবং এর সাথে শুধু অঙ্কর সাথে তোমাকে রিজনিং, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোও কিন্তু তোমার পরীক্ষার মধ্যে থাকে। তো ফর্মুলা বেস অঙ্ক করলে তোমার টাইম কিছু সেভ হয়। এবং সব থেকে লাস্ট অপশন আমি বলবো বা চুজ করা উচিত সেটা হচ্ছে শর্টকাট মেথড। কোনো কিছুই তোমরা জানো যে জীবনের পথে শর্টকাট ইউজ করা উচিত নয়। তো শর্টকাট মেথড দিয়ে অঙ্ক করলে সেটা কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেকটাই বেড়ে যায়। রিস্ক ফ্যাক্টর একদমই হাই থাকে। এটা তখনই পসিবল যখন তুমি 0.1, 0.2 আর 0.3 এই বেসিক কনসেপ্ট আর ফর্মুলাগুলো যদি তুমি আয়ত্ত আনতে পারো তখনই কিন্তু তুমি নিজেই অ্যাসেসমেন্ট করে শর্টকাট মেথডে নিয়ে যেতে পারবে। আমি এই পয়েন্টগুলোকে আরেকটু ডেসক্রিপটিভ করে বলি। সেটা হলো, প্রথমে ছিল বেসিক মেথড। বেসিক মেথডে আমরা অঙ্ক কিভাবে করব, যেরকম হচ্ছে আমরা ছোট থেকে গুণ, ভাগ, যোগ, বিয়োগ যেগুলো করে এসেছি সেগুলো কিন্তু আমরা বেসিক মেথডেই করে এসেছি। আমরা যেভাবে মাল্টিপ্লিকেশন করে এসেছি, গুণ করে এসেছি, সেভাবেই আমরা গুণ করব। আমরা এখন যদি বলি কোনো কিছু স্কোয়ার করতে অর্থাৎ বর্গ করতে, তো স্কোয়ার কিন্তু আমরা সেভাবেই করব এবং কিউবও কিন্তু সেভাবেই করব যেরকমভাবে আমরা ছোটবেলায় করে এসেছি। কারণ এগুলো শর্টকাট মেথড আমাদের আজকের কোচিং সেন্টার বা ইউটিউব মার্কেটে প্রচুর আছে, যে শর্টকাট মেথডগুলো আমি বলবো একদমই অ্যাভয়েড করে চলতে। ঠিক আছে, যেরকম আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি। এখন যদি আমাকে বলে 56 স্কোয়ার করতে, আমি কিভাবে করব? এটা দুটো মেথড আছে। প্রথম মেথডটা আমি বলি, যেটা আমরা বেসিকভাবে করে এসেছি, 56 × 56 এটা স্কোয়ার। ঠিক আছে, আমি কিভাবে করছি দেখো, নর্মাল যেভাবে গুণ করে সেভাবেই করছি। এটা আমি করলাম নর্মালভাবে যেভাবে গুণ করলাম। দ্বিতীয়ত হলো, এটা একটা শর্টকাট প্রসেস আছে। সেটা হলো 6 স্কোয়ারকে আমি এখানে লিখবো 36, আর 5 স্কোয়ারকে লিখবো এখানে 25। নেক্সট 5 6 30 আর 2 60। একটা লাইন ছেড়ে আমি এখানে 60 লিখব। 6 3 1 3। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু সেম রেজাল্ট এলো। তো তোমরা ভালো করে একটা জিনিস ফলো করো, যে এটা ছিল হচ্ছে শর্টকাট মেথডে বা নতুন টেকনোলজিতে, আর এটা হচ্ছে সব থেকে বেসিক। এখানেও আমি দুটো লাইন লিখেছি, এখানেও দুটো লাইন আমাকে করতে হয়েছে, প্লাস তারপর আমাকে এটাকে যোগ করতে হয়েছে, এখানেও কিন্তু যোগ করতে হয়েছে। তাহলে আলটিমেটলি সময়টা একই রকম, জাস্ট আমি এই প্রসেসটাকে ঘুরিয়ে করছি। তো হয়তো এই জিনিসটা আমি আয়ত্ত করতে এতটাই সময় লেগে যাবে যে আমি আমার চ্যাপ্টারের সিলেবাস কমপ্লিট না করে আমি বিভিন্ন শর্টকাটের মেথডে ঢুকে যাব। লোকে হয়তো এটাই বলে, বা অন্য কোচিং সেন্টার বলো বা ইউটিউবে অন্য স্যারেরা এটাই তোমাকে গাইড করবে যে এরকম শর্টকাট প্রসেসে এগো যাতে তোমার টাইমটা সেভ হয়। এটা কিন্তু মোটেই টাইম সেভ হয় না। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি দ্বিতীয় পয়েন্টটা বলি, সেটা ছিল কনসেপ্ট বেসড। কনসেপ্ট বিষয় যেটা ছিল, কনসেপ্ট মানে হলো, এখন আমি একটা সুদ কষার অঙ্ক করব, SICI অঙ্ক, যেখানে আমি কনসেপ্টটাই আমার ক্লিয়ার নেই যে মূলধন কাকে বলে বা আমার সুদ কাকে বলে, আমার সেখানে ইন্টারেস্ট কত হয় সেগুলোই আমি ব্যাপারে জানি না। নেক্সট হলো আমি প্রফিট লস, সেখানে আমি জানি না যে আমার সিপি কত, মানে অর্থাৎ আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য কাকে বলে, লাভ কাকে বলে, লাভ কিভাবে ক্ষতি হয় সেগুলোই যদি আমি না জানি তাহলে কিন্তু তোমার সেই অঙ্কগুলো করতে একটু টাফ হবে, কারণ তোমার কনসেপ্টটাই ক্লিয়ার নেই। ওকে, তো একে বলে কনসেপ্ট, যেটা কিন্তু একদমই দরকার। তৃতীয় ছিল হচ্ছে ফর্মুলা বেস। এটা সব অঙ্কের ক্ষেত্রেই হয়, ফর্মুলা সব অঙ্কেরই হয়।
এবার আমি ফর্মুলা বেস অঙ্কটা কোথায় কাজে লাগাবো? ফর্মুলা বেস অঙ্ক আমি কাজে লাগাবো হচ্ছে মেনসুরেশন, অর্থাৎ হলো পরিমিতিতে, নেক্সট হচ্ছে জ্যামিতিতে, দেন হচ্ছে অ্যালজেব্রাতে। এইগুলোতে আমাকে ফর্মুলা বেস কাজে লাগাতেই হবে, কারণ মেনসুরেশন পরিমিতিতে আমরা জানি একটা শঙ্কুর যদি আমরা আয়তন অথবা এরিয়া বার করতে হয়, সেখানে আমাকে ফর্মুলা বেসেই যেতে হবে। এখানে কোনো কনসেপ্ট কাজে লাগবে না, এখানে কোনো বেসিক মেথড কাজে লাগে না। তো আমাকে এখানে ফর্মুলা যেটা আছে সেটা ইউজ করতে হবে। জ্যামিতিতেও সেম জিনিস, জ্যামিতিতেও ফর্মুলা, এবং অ্যালজেব্রাতে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে ফর্মুলা আমরা শিখে এসেছি সেই ফর্মুলা বেসেই আমাকে অঙ্ক করতে হবে, এবং সেটা আমাকে মুখস্থ করে এগোতে হবে। এটার ক্ষেত্রে আমরা কোথাও এড়িয়ে যেতে পারবো না। এবং লাস্ট যে মেথডটা আমি লিখেছিলাম শর্টকাট মেথড, এটা একদমই আমি বলবো অ্যাভয়েড করে দেওয়া উচিত, কারণ যারা বিগিনার্স আছো তাদের জন্য তো একদমই নয়, বিগিনার্সদের জন্য একদমই রেকমেন্ডেড নয়। যারা প্রো আছো, অর্থাৎ যাদের প্র্যাকটিস অলরেডি হায়ার লেভেলে আছে, তাদের জন্য রেকমেন্ডেড আছে, কারণ তারা ওপরের যে তিনটে আছে বেসিক মেথড, কনসেপ্ট বেস আর ফর্মুলা বেস, এগুলো যারা আয়ত্ত করেছে তাদের জন্য শর্টকাট মেথডটা কাজে লাগে। যেরকম শর্টকাট মেথড আমি তোমাদের একটা বলি, শর্টকাট মেথড একটা হয় যেটা হচ্ছে ডিজিট সাম দিয়ে। এটা কিরকম আমি তোমাকে বলি। এখন আমার একটা ক্যালকুলেশন হলো, যেখানে আমার একটা ডিজিট এলো ধরো 196 ইন্টু 243, এটার একটা ক্যালকুলেশন এসছে লাস্টে। তো এটা আমাকে এখন দেখছো যে তোমাদের গুণ করতে হবে। তো হয়তো আমার 4টে অপশান আছে এরকম, এবং লাস্ট একটা অপশানে আমার আছে 8। তো তোমরা দেখো 6 ইন্টু 3 যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে হচ্ছে 18। তো লাস্ট ডিজিটটা হচ্ছে আমার 18, মানে 8। তো এই 8টা যে আমার 4টে অপশানের মধ্যে যে অপশানের মধ্যে লাস্টে 8 থাকবে, তাহলে সেই অপশানটা হয়ে যাবে রাইট। এটা কম্পিটিটিভ এক্সামের ডিজিট সামটা অনেক ক্ষেত্রে কাজে লেগে যায়, এবং এইভাবে আমরা অপশান দেখে দেখে উত্তর করতে পারি। এবং যদি এখন 4টে অপশানই আমার 8 এইভাবে থেকে থাকে, তখন কিন্তু আমাকে মাল্টিপ্লিকেশনে এগোতে হবে। তাই জন্য বললাম যে এই শর্টকাট প্রসিডিওরটা কিন্তু আমার মেন ফ্যাক্টর নয়, এটা হচ্ছে তখনই আমাকে বুঝতে হবে যে আমি কোন জায়গাতে কিভাবে কাজে লাগাবো। ঠিক আছে? তো আজকের পর আশা করি অঙ্কটাকে এইভাবে যে প্রসিডিওরগুলো আমি বললাম, এই প্রসিডিওরে কিভাবে অঙ্ক করব, নিজেকে তোমাকে অ্যাসেসমেন্ট করতে হবে। যে কোনো টিচার যেভাবেই বলে থাকুক না কেন, অ্যাসেসমেন্ট যদি তুমি সেলফ অ্যাসেসমেন্ট যদি না করো, যে অঙ্ক কিভাবে আসছে এবং অঙ্কটাকে আমি কিভাবে দেখছি, অঙ্ক দেখাটার ওপর ডিপেন্ড করে। আমি কোশ্চেনই যদি ভুল দেখলাম দিয়ে আমি করতে না পারলাম, তাহলে কিন্তু ভুলটা তোমার, অঙ্কের কিন্তু নয়। অঙ্ক কিন্তু কঠিন নয়, অঙ্ক কিন্তু সোজাই আসে। তুমি হয়তো পড়তে ভুল করো বা তুমি হয়তো করতে ভুল করো। এবং অঙ্কের এখন দুটো জিনিস এখন খুব ট্রেন্ডিং একটা জিনিস চলছে। এক নম্বর হচ্ছে প্যাটার্ন। অঙ্কের তোমাকে কিছু প্যাটার্নটা জানতে হবে, যে কি প্যাটার্নে অঙ্কটা এসছে। অঙ্ক একটা সাবজেক্ট থেকে আসবে, একটা সাবজেক্টের বিভিন্ন সাব সাবজেক্ট হয়, সেই সাবজেক্টের একটা প্যাটার্ন হয়, একটা অঙ্ককে সেইভাবেই দেওয়া হয়। এবং এই প্যাটার্নটাকে তুমি কিভাবে এক্সিকিউট করবে, মানে অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হলো, তোমার কাছে একটা যখন অঙ্ক আসবে, তোমার ক্ষেত্রে কিন্তু এখানে টাইম কিন্তু রিডিউস হতে থাকে, অর্থাৎ টাইম কিন্তু কমতে থাকে। তো একটা অঙ্ক করার জন্য ম্যাক্সিমাম হয়তো তুমি সেটার পেছনে 1 মিনিট কি 2 মিনিট সময় তুমি সেটার ওপর যখন ব্যয় করছো, তো সেই 2 মিনিট সময়ে সেই অঙ্কটাকে তুমি এক্সিকিউট করবে কি করে? মানে তুমি ফার্স্টে তো এক টাইমের মধ্যে অঙ্কটাকে পড়ে তোমাকে প্যাটার্নটা বুঝতে হবে যে কীরকমভাবে অঙ্কটাকে দেওয়া হয়েছে, এবং তার ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। এখন পরীক্ষার সব থেকে ভালো জিনিস হচ্ছে সেটা ল্যাঙ্গুয়েজটা বোঝা, যে কি ভাষাতে দিয়েছে। তোমরা যারা বাংলায় দিচ্ছ বা কেউ ইংলিশে দেয়, আমি বেস্ট বলবো ইংলিশে এক্সামটা দেওয়া, কারণ ইংলিশের ল্যাঙ্গুয়েজটা বেটার থাকে। আজকে এআই দুনিয়াতে কি হয় না, ইংলিশটাকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে সেটা কিন্তু আমাদের এক্সামে প্রোভাইড করা হয়। কেউ কিন্তু বাংলাতে কোশ্চেন বা হিন্দিতে কিন্তু কোশ্চেন বানায় না, কোশ্চেনটা সম্পূর্ণভাবে বানানো হয় ইংলিশ, এবং সেখান থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু অঙ্ক বলো বা যে সাবজেক্টিভ কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু কনভার্ট করা হয়। তাই ল্যাঙ্গুয়েজের হয়তো একটু প্রবলেম লোকাল ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, বাট ইংলিশে কিন্তু ল্যাঙ্গুয়েজের প্রবলেম একটু থাকে না। তো তাই ইংলিশটাকে বুঝে সেই অঙ্কটাকে এক্সিকিউট করা, মানে কি ছকে আমি নামাবো, কোন পদ্ধতি, আমার 4টে স্টেপে হবে না আমি 2টো স্টেপের মধ্যে অঙ্কটাকে করে দেবো, সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, এবং সেইভাবেই অঙ্ক কিন্তু করতে হয়। তো আমি নতুন একটা চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করছি কিভাবে তোমরা
সামনের দিনের কম্পিটিটিভ এক্সামে বসবে এবং স্মার্ট ওয়েতে স্ট্র্যাটেজি নিয়ে কিভাবে পড়বে, সময় কম লাগাবে এক্সামে এবং সঠিক উত্তর দিয়ে আসবে, সেই স্ট্র্যাটেজি আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এবং আজকে তার একটা প্রথম ভিডিও আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, সেটা হচ্ছে অঙ্ককে তোমরা ভয় পাবে না কিভাবে। তোমরা চাইলে ভিডিওটা আবার দেখতে পারো এবং খাতায় লিখে রাখতে পারো এই 4টে পয়েন্ট, যাতে তোমাদের পরবর্তীকালে বুঝতে অসুবিধা না হয়। তো ভিডিওটা বেশি লম্বা করবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। পারলে সাবস্ক্রাইব আর লাইক করে রেখো এবং বন্ধুদেরকে শেয়ার করো যারা নতুনভাবে কম্পিটিটিভ এক্সামে তোমরা বসতে চাইছো। থ্যাংক ইউ।